আজকের গল্প হলো মেঘ আর রৌদ্র। পূর্ব দিকে বৃষ্টি হইয়া গিয়াছে, আজ ক্ষণ প্রাতঃকাল স্থান রৌদ্র খণ্ড মেঘ বলিয়া পরিপক্ক আউধানের ক্ষেত্রে তার পর্যায়ক্রমে তার শুরু করেছে তুলিয়া ধরেছে। ছবিতে চিত্রপটে একেবারে আলোকের স্পর্শকেন্দ্রে পাণ্ডুর বর্ণ ধারণ করিয়াছিল, এ আবার ছায়াপ্রদক গাঢ় নিবৃত হইয়াছে। যখন সমস্ত আকাশ ভূমিতে মেঘ আর রৌদ্র রৌদ্র দুটি মাত্র অভিনেতা, তারপরে এই অভিনয়ের অংশ শুরু করিতে তখন নিম্নে সংসার ভূমিতে কত স্থান যে কত অভিনয় চলিয়াছে তাহার সংখ্যা নাই। আমরা যেখানে ক্ষুদ্র জীবনটার মধ্যে সেই পথ করিয়াছিলাম, যেখানে গ্রামের পথের ধারে একটা বাঁশ দেখা যাইত, বাড়ির মাত্র একটা পাকা ঘর ছিল এবং সেই ঘরের দুটো পার্শ্ববর্তী নৃত্য পার্শ্বে যেখানে গুটি কয়েক মাটির ঘর বেষ্টন করা আছে, পথ হইতে গাড়দের জানলা দেখা যাইতেছে। এই যুগপুরুষে খালি পড়িয়া থাকিবে বসিয়া বাম হাতে ক্ষণে ক্ষণে বসিয়া তাহার দৃশ্য এবং মশক এখানে চেষ্টা করিতেছিল এবং দক্ষিণ থেকে বই পড়িয়া পাট নিবিষ্ট আছেন। বাড়ির গ্রামে সেই ঘুরি ঘুরি কাপড় বালিকা টেবিল কালো জাম লইয়া এক পাশে নিঃশেষ হইয়া গেল। তাহার ওখান থেকে সম্মুখ দিয়ে বারংবার যাতায়াত করিয়াছিল। মুখের ভাব স্পষ্টতই বোঝা যাইতেছে যে মানুষটিকে তক্তপোষে বসিয়া বই পড়িতেছিলেন। তাহার সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় আছে এবং কোনো মতে যে তাহার মনোযোগ আকর্ষণপূর্বক নীরবে অবজ্ঞার জ্ঞান থাকবে না। যে সম্প্রতি কালো জান খাইতে আমি অভ্যস্ত আছি তাহার কোনো গ্রাহ্যই করলেন না। দুর্ভাগ্যক্রমে ঘরে অন্ধকারে অত্যন্ত পুরুষটি চোখকে কম দেখেন এবং দূর হইতে অনেকক্ষণ নিষ্ফল হইয়াছিল। সে বললে আমি কালো জামের আটি ব্যবহার করিতে হবে, অন্ধের নিকটে অভিমানের বিশুদ্ধতা রক্ষা করা দূরহ। যখন ক্ষণে ক্ষণে যেখান থেকে আটি দৌড়ে হতে পারে কাঠের দরজার ওপর দিতে পারি বা পারুর পুরুষের মাথা তুলিয়া চাহিয়া দেখিল, মায়াসে জানবে যে তুমি দংশনযোগ্য, সেখান থেকে নির্বাচন করিবে। পুরুষটি বিশেষ চৌহদ্দির মধ্যে থাকিবে না এবং সে পড়িবে বই দেখার জানলার কাছে উঠিয়া দাঁড়াইয়া হাস্যমুখে রাখিবে। গিরিবেলা ধারে বললে আমি জাম পড়ি লক্ষ্য করিয়াছ। সে বললে আজকে আমি নিয়ে চলো, আজকে আমাকে যে কোনো কথা করিবে না। তুমি আমি এই জামগুলি বাগানের জামে তথা পুরুষের দৈবিক বরাদ্দ যে কী করে জানিয়ে আজ গিরিবেলা স্মরণে হইলে তাহার ব্যবহারের প্রকাশ পাইল যে হইলে একবার নিজের জানালায় নিজের বাগানে যে ফল পরিবার পুরুষে আজকে মাটি দিয়ে বাকিয়া ধরিয়া রয়েছে। এবার আর বললো যে অশ্রু জলে ভাসিয়া দাও এবং সে বললো আজকে আমি চলিয়া গেলাম। সকালবেলা চলন্ত রৌদ্র মেঘ এবং মেঘে যখন বৈকালে শান্ত প্রান্ত ধারণ করিয়াছিল, সুপ্রসিদ্ধ আকাশের প্রান্তভাগে সেই পড়িয়া আছে এবং সে বলে প্রত্যেকে ঝিকঝিক করতে সেই সেখান থেকে গাঢ়দের জানলায় সম্মুখে যাইতেছে এবং ঘরের মধ্যে যে পুরুষটি বসিয়া আছে প্রভাতের মধ্যে এবার জাম নাই, যুবকটি হস্ত বই নাই। সে বললে গুরুতর এবং সে গুরু প্রভাতে কিছু কিছু ছিল। এবেলা বিশেষ করে অবশ্য সেই স্থান করিয়াছিল বলা কঠিন। তাই ঘরের মধ্যে মানুষটি সেই আলাপ করিয়া যে আবশ্যকতা ইহাই থাকবে, কোনো মতো বালকের প্রকাশ করিবে না, বরঞ্চ বোধ হইবে যে দেখিতে সকালবেলা জামগুলি পড়িয়া গেছে, বিকেলবেলা তাহারই কোনোটাই আঙুলে লইতে আসে কিনা। কিন্তু সে বললো না তুমি আজকে আমি এটার মধ্যে গুরুতর কারণ ছিল যে ফলগুলি যাতে পক্ষে স্পষ্ট রক্তকেশের রাশি ফল ছিল। বালিকা যখন ক্ষণে ক্ষণে অনাবৃত হইতেছিল কাল্পনিক পদার্থ সন্ধান করে, তখন যুবক মনের হাস্য গোপন করিয়া গম্ভীর জীবন একটি জাম নিয়ে সমভাবে হয়েছিল। অবশ্যই যখন একটা দুটো আটি জৈবক্রমী বালকের পায়ের কাছে পড়ে এমন করিয়া যখন বলে গিরিবেলা বুঝিতে পারিতে তুমি আমাকে অভিনয়ের যখন সে আপনাকে দূরে বসে বলিবে সে আজকে আমি আসিয়েছি, এই কথা তখন ক্রমশ অতিরঞ্জিত হইয়া যাইবে। সে বলবে সকালবেলার মধ্যে যাইবে না, মাটি সরিয়া গেছে। সে বহু চেষ্টা করিয়া মাটি জোড়া শুধু রক্তবর্ণ হইয়া ঝাড় দেখিয়া দেশে মুখ করিয়া তুই হাসিয়ে করে কেবলমাত্র বহু আকর্ষণের নিতে হইয়াছিল। সে বললে আজকে আমি করিয়া বসি আরে আকাশে রৌদ্র মেঘে খেলা করিয়াছে। সে বললো আজকে আমি উঠতে বলিয়া ধরেছি, উঠতে না হয় যে বিরাট আদতে গম্ভীর মুখ অনন্তকাল ধরিয়া হাস্ত জীবন ব্যাপী সে বীজ অঙ্কুরিত হইয়াছে। তথাপি বলিয়াছে বললো আজকে আমি সে অর্থহীন বলিয়া কেবল দর্শকের কাছেই এই ক্ষুদ্র নাটকের প্রধান অংশ হলো এই বাড়িতে কেমন করিয়া একদিন বা রাগ করে হইবে এবং
বরাদ্দ বাড়িয়ে দেবে, কোনোদিন বা সেইখান থেকে বরাদ্দ করে তাহার খুঁজিয়া পাওয়া যাইবে না। সন্তান যেন পবিত্র হয়, আবার একে সমস্ত ক্ষুদ্র শক্তি তাই কঠিন হইয়া একত্রিত করিয়া থাকে, এবং যে অনুতাপে প্রস্তুতি ছাত্রছাত্রীরা বিগলিত হইয়া থাকে, অজস্র প্রবাহিত হইয়া থাকে। তুচ্ছ এইখানে মেঘরা প্রথম তুচ্ছ খেলায় বিরক্ত করে না। গ্রামের মধ্যে দিয়ে সকলে দাদাদি করে চক্রান্তে ইচ্ছুচাষ করে, মিথ্যে মোকদ্দমা পাঠে করে না, ঘরে আলোচনা এবং সেই বলল গিয়ে গেলেন প্রতিভূষণ এবং গিরিবালা ইহাতে কারোর ওষুধ কথা নেই, এবং কারণ গিরিবালার বয়স তখন ৮০। প্রতিবছরে সেই বলল গিয়ে আমি বিয়ে পাঞ্জনী উভয়ের প্রতিবেশী মাত্র। গিরিবালা বিচার বলল গিয়ে আমি এইখান থেকে নিয়ে চলো, সেখান থেকে আজকে আমি সেই ভয়ে না যাই যে করেছিলাম সেই বলে তাহার জন্মস্থানটা হয়েছে নারীতে। প্রতিভূষণ বলল আমি বাস করি, আইন পরীক্ষা হয়েছে, কিন্তু কোনো কি বুঝে বলে সেই বলল আমি দুটো কথা বলবো যে তার চোখে কম দেখিয়া পরে লোককে চিনতে পারে না, এবং সেই কারণে এই ভুল দৃষ্টিপাত করিবে, সেখান থেকে লোকে বলবে আমি বিবেচনা করিবে। পল্লীগ্রামে যে বললি আপন সেবা পাইয়ে পল্লীগ্রামে সেই বললে আমি দেখা হয়। বাবু যখন যখন চেষ্টায় পরাস্ত করে তখন উৎসাহিত করিয়া উপহাস করে এবং লাঞ্ছনা করিয়েছিল। লাঞ্ছনায় যে বলে বড় কারণ ছিল শান্তি প্রতিভূষণ, সে বলে জ্ঞান হারিয়েছে, ক্ষমা করিও না। প্রতিবিধানের উপরে যতই উপদ্রব হইতে লাগিল, প্রতিবিধান আপন বিজয়ের মধ্যে লাগিল, ফোনের করে সে কতগুলি বাঁধন করিয়া ইংরেজি বই লইয়া থাকে, যখন ইচ্ছে করে তখনই সেই পেয়েছিল। তুমি আমার কী বিষয়টা জানো? এই পূর্ব অভ্যাসে বলা গেছে মানুষের মধ্যে তার সম্পর্ক ছিল, কেবল গিরিবেলায় হয়েছিল। গিরিবেলা ভাইয়ে সেই যাইতে পারে স্কুলে যাওয়া, কোনোদিন জিজ্ঞাসা করিত না পৃথিবীতে আকার কোন দিকে বা কী প্রশ্ন করে, সূর্য বড় না পৃথিবী বড়, পুরোটাই পৃথিবী অপেক্ষা বৃহৎ। যে গিরিবেলা যা বললে জিজ্ঞাসিয়া বলে গেছে তুমি আমাকে তুমি আমাকে এখানে কি নিয়ে আসে সাপের মধ্যে নিয়ে আমাকে গিরিবেলা সম্পূর্ণ নিরাস্ত হইয়া যাইল। যাহার মনে মনে জিজ্ঞাসা করে সেও তারা বই বুঝতে লাগিল। কোনো দিন সে আপনার ঘরে বসিয়ে আবার সে বই খুঁজিয়া বিড় করিয়া পড়াই রয়েছে, এখন আমার ঘর পাতা উঠতে লাগে। সাহের কালে ছোটো ছোটো সে জাম গাছ, সে কখনো কি মহাতরা সেখানে দরজালে চেষ্টা করিয়া বসিয়াছে। সে বলল গিরিবেলা কোনো প্রশ্নের উত্তর দিল না। কথা মাঝে বলল আজকে আমি গর্বের মতো আর কোনো কৌতূহল বালিকায় সে ফাঁস করিতে পারবে না, তবে তাহার সমস্ত খানের বাইয়ার মৌনব্রত নিয়ম অবলম্বন করো। তাহার ভাইদের নিকটে শিখিবার জন্য করেছিলেন, তাহার ভাইয়া যে কথা কর্ণপাত করে নাই, একমাত্র প্রতিভূষণ তাহারই সহায় ছিল। গিরিবেলা নিকটে কথা মাতার এবং অর্থমণি যেমন দুর্ভাগায় সহজপূর্ণ ছিল, প্রতিভূষণ তাহার অন্তে সেইরূপ ছিল। লোহার কারণে রাস্তার ধারে বসিয়া ছোটো ঘরে সে বলল আমি সে বসিয়া থাকিত। গিরিবেলা সে বলল অবাক হইয়া নতমিত্রে পাঠে করিয়াছি। সেই বলল আমি পুস্তকের মধ্যে সবার মধ্যে মনে স্থির করিয়াছি। প্রতিভূষণ তার ভাইদের বলল আমি দেশের বিরোধী যাই, বিস্ময়জনকভাবে পাঠ্যপুস্তকগুলি প্রতিভূষণে সেই নিঃশব্দে পাঠ করতে এই বিষয়ে তাহার সন্দেহ নেই। এই জন্য প্রতিভূষণ বলল পুস্তকের পাঠ উপরে সে স্থিরভাবে দাঁড়াইয়া তাহাই নির্ণয় করিতে পারে। অবশেষে বলল আমি ক্ষীণ যেতে হইয়াছি, মনোযোগ আকর্ষণ করো। সে বলল তুমি আমাকে নিয়ে চলো। তিনি পরদিন সে সেইরূপ গভীর মনোযোগের সহিত প্রতিভূষণের অর্থন গিয়েছিল, এবং সেই তাহাকে সূত্রপাত্র ঘনিষ্ঠ হইয়াছিল, এবং সে কখনো সেই গাড়ি মধ্যে প্রতিভূষণের ঘরের মধ্যে বেশ করলে না। তাহার তক্তপথে উঠিয়া পুস্তকের মধ্যে স্থান পাইল, এবং সেই তারিখটি নির্ণয় করিতে সাহিত্যিকদের গবেষণা আবশ্যক। প্রতিভূষণ বলল গিরিবেলা লেখাপড়ার চর্চা আরম্ভ হইয়াছে, তুমি বলে এই হাসি মাস্টারদের কাছ থেকে সে বলে বানান শিখিতে হইবে না, সে বড় বড় কাব্য তর্জমা করিতে হইবে। তাহার মতামত তাহাই সন্দেহ নাই, বোঝা যাবে যে তিনি যখন বল্লভী যায় না আপন কল্পনা থেকে থাকিবে। চক্ষু নিষ্পন্ন করো, মন দিয়ে শোনো, এবং শুনে এক একটা করে বিস্তার প্রতিভূষণ তাহাকে কখনো কিছু বাড়া যায়নি। বড় বড় কাব্য নিয়ে গিয়েছিল, সম্বর্ধনা নিন্দা প্রশংসা টিকা ভালোই জানত। বিশেষ নিগঠিত হওয়ার প্রতিভূষণ বলল আমি গিরিবেলার বয়সে ৮ বছর, তাহার বয়স ছিল ১০ বছর। এই ২ বছরে সেই ইংরাজি ও বাংলায় বর্ণমালা শিখিয়া দুটো চারিদিকে পড়িয়া যে প্রতিভূষণ বলল এই চলো বছরে সেই সঙ্গে দিবসে বোধহয় হইল না। কিন্তু গিরিবেলায় আপনি বলে দুজনে ভালো ভালো ছবি কখনো হয় নাই। ধরুন তুমি বলে এইসব সে বলল আমি যে মনোযোগ দিতে পারে, সেই বলল আইনবিদ্যা সে বলল আমি স্বীকার করিয়াছি বেশ, সেই বলছি তাহলে এমনই করবে। সম্প্রতি বলল আমি সেই নায়ক মহাশয় বলে ভিন্ন করেছি, ভিন্ন ভিন্ন
এই বলে গেল আগে তুমি আমাকে নিয়ে গেলো। এবার সেখান থেকে অফিসার বললো ভিড়ও হবে, পুরুলিয়া থাকবে। এবার সে বললো আজকে আমি 2-4 দিন 2 মাসে বোধ করিতে পারবে, আবার কবে দেখা হবে। প্রতিবন্ধু আজকে আর দেখা হবে না, পরে কথা হবে এমন প্রতিজ্ঞা করেছিল। এবং গ্রামের লোকেরা অবিলম্বে তাড়াইয়া যাইবে। প্রতিবেশন দেখিবে তাহার ক্ষেতের মধ্যে গরু প্রবেশ করিলে তাহার মধ্যে কলার খোঁজা খেলা করে বেড়াচ্ছে। সেটি মকদ্দমা অমানবিক। এবং সেখান থেকে এমনকি সন্ধ্যার সময় যেমনকি তারা মরিয়ে যায়, রাত্রি বাড়িতে আপন দামন লইয়া সকল লইয়া করিয়া থাকে। অপরাধী শান্ত নিরীহ গান ছাড়িয়া কলিকাতায় পালাইয়া আয়োজন করে। যাত্রার উদ্যোগে করিয়াছি যেমন সময় সে বললা দিয়ে ম্যাজিস্ট্রেট সাহেব নাব্বু ফেলে দিয়েছেন। আদি কুকুরে ঘোড়ার সমস্ত গ্রাম হইয়া গেছে। ছেলের দল আর অনুরাগ পালের মধ্যে আড্ডায় ধীরে ধীরে কষ্টকান্ত হয়ে বলল, তুমি তুলিয়া রাখো। নায়ে বললে আজকে আমি ভিতর করে তুমি আমাকে তুমি নায়েবে মশাই বলে তুমি আমাকে রেখে রেখে তবে নিয়ে যাবে, সেখান থেকে থাকবে না। পুকুরে ঘি সে হজম করিয়া বাড়িবে। পরিমাণে স্নেহ পদার্থ তাহাই স্বাস্থ্যের পক্ষে খানো যেন নয়, এমন ঘি খেলেও না। মেয়েকে ম্যাথর গিয়ে জানালো যে কুকুরের মাংস কখনো খাওয়া যায় না। তাই যে নায়েবের থেকে শেখাতে থাকে সেই বললো আপনি জাতিতে মেঘ বলিয়া নায়েব তাহার মধ্যে নিয়ে যাবে। তাই এমনকি সাহেবের প্রতিভা করিয়া নাই। তাকে ব্রাহ্মণের জাতি সহজে অসহ্য বদ্রহিত। তার উপরে মেয়েদের যদি আমাকে তাহার ধৈর্য রাখো, ক্ষমতা রাখো, বা বুঝি সেখান থেকে বলবে বেলা তুমি আমাকে জব করিয়া সেখান থেকে নিয়ে চলে যাও। সেখান থেকে তুমি আশঙ্কা নায়েব চরিত্র করিয়াছিল, সেখান থেকে তুমি আমাকে আসলে দূর করিতে পারে। এবং পর্দা কখনো সম্ভব নয়। তুমি বিনা কুকুরের মধ্যে একবার চলিয়া করে ঘি চাইবে যাবে। সে বললে চতুর্পদ নিয়ে মৃত্যু যাবে, আপত্তি করবে না। সে বললো ঘি তো নিয়ে আনিবার জন্য ভিন্ন ভিন্ন স্থান পাঠাও। সাহেব বললে জিজ্ঞাসা করো তুমি আমাকে কোথায় পাঠানো হইয়াছে। এই ভিত আনিবার জন্য সে কিছু মন্দ অতি সত্তর লোক পাঠিয়ে দিয়েছে। নায়েব তুমি আমাকে এ বললো আজকে আমি ভিতু কোনো দরকার নেই। নায়েবের সমস্ত কথাই মিথ্যা ছিল, নিজের মেথর না করতো তাহারই আর কোনো সে বললো আজকে ভোট দৌড় করো বা মেথর আর কম্বলেই থাকবে। লোকরণ্যের মধ্যে সাহেবে আদেশ নিয়ে চলিয়া গেল। সে দেখিতে দেখি কথাটা মরিয়া গেল, রাস্তা হইয়া গেল। আজকে তাহাই ত্যাগ করিয়াছিলাম। সে বলতে আজকে আমি শত্রুর নিঃশ্বাসী তাহাই এই ঘটনা অত্যন্ত আনন্দ লাভ করিয়াছিল। কলিকাতায় সে নিয়ে গিয়ে একবার তাহার উক্ত হয়ে সমস্ত রাত্রি তার নিদ্রা হইল না। পরদিন প্রাতঃকাল হয়ে ওই দিকে সমস্ত গিয়ে এখান থেকে তাহাই তিনি সচিবুচানকে বললো তুমি আমাকে মহিলার মকদ্দমা আনিয়ে যাবে, আমি তোমাকে উকিল লইয়া যাবে। ম্যাজিস্ট্রেট সাহেব যখন মকদ্দমা আনতে শুনিবে তখন প্রথমটা ভীত হইয়াছিল। সে বললে সচিবুচানের দিকেই সারিবে না। সে বললে একদিন সমস্ত সময় লাগিবে, কিন্তু যখন দেখিবে যে কথাটা চারিদিক হইতে ব্যস্ত হইয়া গিয়েছে তখন শত্রুপন্থা আনন্দ সীমা রইবে, তারা এখন থাকিতে পারে না, তারা যেন করিবে। সে বলবে তোমার মতো একজন লোক গ্রামে থাকিবে, আমাদের আর কি ক্ষতি হবে। যাই হোক আমাকে এই ঘোর অপমান থেকে উদ্ধার করিতে হইবে। নমস্কার, আজকে সুকুমার রায়ের জাহাজ দেবী। সমুদ্রে চলিতে চলিতে পাথরকারে কত বছর ডুবিয়া গড়ে। কেহ মরে ঝড়ে তুফানে, কেহ মরে ঢেউয়ের ঝাপাটে, কেহ মরে পাহাড়ের গুঁতো হইতে, কেহই বা ও জাহাজের ধাক্কা লাগিয়া যুদ্ধের কথা সারাইয়া দিলাম। এইরকম কত উপায় জাহাজে মরিয়াছে তাহার ঠিক নাই। এই সকল জাহাজের কত সময় কত লাখ টাকা জিনিস থাকে, তারা সমুদ্রে তালা হইতে সময় নষ্ট করিবে। একই মানুষের সহ্য হয়? বিলেতে দেখি বড় বড় ব্যবসায়ী কোম্পানি আছে, তাহার ডোবাতে কত মাল উৎপন্ন করে, এই সিভিল বলা হয়। এক সময় সে টাকা লাভ করে দিতেই থাকে না, গভীর সমুদ্র তাকিয়ে বললে আজকে আমি বাঁচাইবার উপায় থাকে না। কিন্তু জল যদি খুব বেশি যদি না হয় তবে অনেক সময় দেখে জাহাজকে কী ফেলা যায়। জাহাজ বললাম নানা রকমের উপায় আছে। উপায় বাচ্চাতে পোড়া বড় বড় বাক্স রাখিয়া তাহাকে হালকা করিয়া ফাঁসিয়ে দেওয়া, অথবা তাহার দিকে চারিদিকে দোদল মানুষ। সে বললে আজকে আমি পাম্প দিয়া জল শুকিয়ে যাবে এবং সেখানে জাপানের সময় এই যে যখন পোর্ট অফ
দখল করবে তখন সেখান থেকে বন্ধ হয়ে হারিয়ে যাবে। তারপর সে বললে বড় বড় দিয়া জল শেষ করো, জাহাজগুলি বাড়িয়া করবে থাকিবে, সেইখান থেকে তুমি আমাকে নিয়ে যাইবে, একেবারে সেখান থেকে জাহাজে জখম করিবে এবং সেখানে জাহাজে কম্পন দেখিবে, সে তুমি দেখিবে জাহাজ দিয়ে মরে কিন্তু জাহাজে নিচকার খেজুর গাছে থাকে না। তুমি আমাকে সকলে মিলে সারাদিন লবণ ফেলিয়া তাহার কিছুই হইবে না, কিন্তু হুকুম দিলে যে জাহাজ ছাড়িবে, নৌকা বানাও, এমন সময় সে বললেন কোম্পানির জন্য আসিয়া দিচ্ছি, তাহার আসিয়া ব্যাপারটি দেখিয়া জাহাজ বললে আগেও না সে তুমি লবণ জাহাজেই কল্পনা করো বা মাছ সমুদ্রে গিয়ে এই জল খোঁজো, কিছুই পাবে না, জাহাজ দেবীতে কি শুনিয়া পাবে। তুমি আমি কত কি জানি, তুমি কি কিনতে চাও, কি আপনার কি জাহাজ কি কিনতে দেবে, তুমি কি তাহার জল খাইতে আসে না? পুরনো নায়িকারা বললেন যে কী বলবো, এই জাহাজ দেবীকে অর্ধেক জলে চাপিয়েছেও, আর তুমি পাগল নাকি, তুমি কোথাও হইতে লবণের মাত্রা ক্রমাগত জলে ঢালিতে লাগিল, তারপর সমস্ত জল লবণ হইয়া গিয়ে জল পাম্প উড়িয়ে গেল, হর করে জল বেরিয়ে গেল, জাহাজ আর ভরিয়া গেল। পুরাতন কল্পনার ব্যাপার দেখিয়া আকস্মিকভাবে মাথা ঢুকিয়া রইল। এই গল্পের নাম হলো জাহাজদ্রুবি। আজকের গল্প হলো মেঘ আর রৌদ্র। পূর্ব দিকে বৃষ্টি হইয়া গিয়াছে, আজ ঘন প্রাতঃকাল স্থান রৌদ্র খণ্ড মেঘ বলিয়া পরিপক্ক আউধানের ক্ষেত্রে তার পর্যায়ক্রমে তার শুরু করেছে।